টেনেমেসে কারো কাছে 5 কোটি টাকা কারো গায়ে লাগে নাই, যেটা গায়ে লাগছে বা যেটা ভয় পাইছে যে ও ড্যাম, তার মানে কি গভর্নমেন্ট আমাদেরকে ব্ল্যাকলিস্ট করলো। 10 মিনিট স্কুল অফলাইনে কেন গেল? ইংলিশ সেন্টার থেকে কিরকম বিজনেস হয়, কত টাকা লাভ হয়, কত টাকা লস হয়, ইংলিশ সেন্টার বানাইতে কত টাকা লাগে? সো আমি বাংলাদেশে থাকতে চাই আজীবনই। আমার কাছে খালি মনে হয় যে বিদেশ যাওয়াটা যদি ইজি করা যেত। ইউরোপে গেছিলাম, শেনজেন ভিসা রিজেক্টেড হয়েছে, বছর পর বছর সব কিছু আছে, সব ডকুমেন্টস ফাইল করা হয়েছে। রিজন আসছে যে সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি নট স্ট্যাবলিশড। 10 মিনিট স্কুলের মার্কেটিং আসলে কিভাবে হয়, কিভাবে ঠিক হয় যে এই বিষয়ের উপরে এখন আমাদের একটা কোর্স আসবে, এবং এটা ঠিক হওয়ার পরে কোর্সটা কিভাবে হয় অ্যান্ড দেন মার্কেটিং স্ট্র্যাটেজিটা কিভাবে হয়? মানুষের উইলিংনেস টু পে ফর আ থিং যেটা ওর ডিরেক্ট নিড না, এটা একটা ওয়ান্ট, সেক্ষেত্রে অনেক কম। এবং এই জিনিসটাও ঢাকার মধ্যে। আমি চাই বাচ্চা কোডিং শিখুক স্কুলে, আমি চাই বাচ্চা দাবা খেলা শিখুক, আমি চাই বাচ্চা আর্টের কোনো একটা কিছু শিখুক, ধরো জেনারেটিভ এআই শিখুক, এই টাইপ জিনিসপত্র শিখুক, আমি চাই। এই স্বপ্ন আমার বাচ্চা গেলে ছিল, বুঝছি। আমি যখন টেলিভিশন শুরু করছিলাম 14 সালে, আমি অলওয়েজ স্বপ্ন দেখতাম যে এরকম খুব বড়লোক কেউ একজন আসবে যে এক্স্যাক্টলি আমার স্বপ্নটাতে বিশ্বাস করবে এবং টাকা দিয়ে দেবে। তো আমার কাছে মনে হয় যে অনেক সময় ভিডিওতে আমরা যেসব কথাবার্তা বলি ওগুলো মানুষকে আসলে স্বপ্ন দেখায় ফেলে। অনেক সময় ওইটার আমরা অডসটা বলি না, ইজ 1 in a million। এইটা একটা ঝামেলা। আমাদের কি কোনো এক সময় এরকম আসবে যখন আমরা এইচএসসির পরে আর ব্যাচেলার্স করতে যাবো না? আমার কাছে মনে হচ্ছে যে ডিগ্রি ডিভ্যালুয়েশনটা আগে হওয়া লাগবে, তারপরে আস্তে আস্তে এই জিনিসটা শুরু হবে। ডিগ্রি ডিভ্যালুয়েশন কি হচ্ছে আদৌ? আমরা তো প্রফিট করতেছি না, আমার তো ও লস। রাইট, হ্যাঁ, তোমরা তো So গরিব। this, আমরা অনেক গরিব, আমরা প্রতি বছর লস করি। আমি অন্টারপ্রেনার বাট আই আর্ন লাইক আ স্যালারিড এমপ্লয়ি। কি করতেছো টাকা দিয়ে? আমার ইনস্ট্রাক্টর যত পপুলার হয় তত সেই ইনস্ট্রাক্টরের এন্টারপ্রেনারিয়াল নেচার বাড়ে এবং সেই ইনস্ট্রাক্টর সুইচ করে চলে যায়। Of course, always, because that's how every human being thinks. কন্টেন্ট তুমি কোথায় দেখতেছো যাচ্ছে, স্পেশালি লং ফর্ম কন্টেন্ট কোথায় মনে হচ্ছে তোমার যে যাবে? অ্যাজ আ অ্যাসপায়ারিং এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, হোয়াট শুড সামওয়ান ফোকাস অন? পাসপোর্ট ইন্ডেক্স যেভাবে হয় সেটা হলো এক র্যাঙ্কে অনেকগুলো পাসপোর্ট থাকে। সো ধরো 1 নম্বরেই দেখবা সিঙ্গাপুর, জাপান, হাবিজাবি, 2-এ আবার 4 জন, 3-এ 4 জন। সো ফার্স্ট 4-এ টোটাল হয়তো 15টা পাসপোর্ট বা 10টা পাসপোর্ট, আপনারা চেক করে দেখতে পারেন যারা। সো ওইভাবে আয়ারল্যান্ড 4th বা 5th এরকম। বেসিক্যালি সহজ করে ভাবার উপায় হলো, যদি তোমার একটা আইরিশ পাসপোর্ট থাকে, তুমি মোটামুটিভাবে পৃথিবীর যেসব দেশের কথা তুমি ভাবো সব দেশে তুমি যখন ইচ্ছা যেতে পারো, যে থাকতে পারো, বিজনেস শুরু করতে পারো, অথবা জাস্ট থাকতেই পারো, ইনক্লুডিং পৃথিবীর বেশিরভাগ দেশ। সো 2-1টা বাদ দিয়ে যেগুলো হয়তো তুমি এমনিও যাইতে চাও না, সো ওই 2-3টা বাদ দিলে মোটামুটি সব কিছু অ্যাক্সেসেবল হয়ে যায়। That's a huge advantage. ইট ইজ। তুমি কখনো সেকেন্ড পাসপোর্ট চাও? হ্যাঁ, অ্যাকশনস আছে? এখনও নাই, বাট আমার কাছে একটা জিনিস মনে হয়, যখন আমি দেশের বাইরে যেতে চাই তখন যখন পাসপোর্টের কারণে বিভিন্ন হ্যাসেল নিতে হয় অ্যান্ড পাসপোর্টের জন্য মানুষ জাজ করে, এই একটা পার্ট একটু আমার প্যারা লাগে। সো আমি বাংলাদেশে থাকতে চাই আজীবনই। আমার কাছে খালি মনে হয় যে বিদেশ যাওয়াটা যদি ইজি করা যেত। যেমন আমার লাস্ট যেই বাইরের ট্যুর ছিল, ইউরোপে গেছিলাম, শেনজেন ভিসা রিজেক্টেড হয়েছে। অ্যান্ড আমার এবং আমার ওয়াইফের দুজনেরই আমাদের তো স্যালারিড অ্যাকাউন্টে সব কিছু দেখানো হয়েছে যে ভাই বছর পর বছর সব কিছু আছে, সব ডকুমেন্টস ফাইল করা হয়েছে। রিজন আসছে যে সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি নট স্ট্যাবলিশড। সো এখন আমি ওদের কেমনে বুঝাই? সোশ্যালি বাদ দিলাম, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া তো দেখাবো না, দ্যাটস এ ডিফারেন্ট কেস, বাট ফাইন্যান্সিয়ালি তো আমি দেখালাম সব কিছু, বাট দে ক্যান এনি ডে বলতে পারে যে ঢুকতে দেবো না। এইটা একটা প্রেশার। আমার যেমন এটা মাল্টিপল টাইমস হয়েছে। যেমন আমার লাস্ট ইয়ারে হার্ভার্ডে একটা সেশন ছিল, সিইও সামিট ছিল, ওখানে যাওয়ার কথা, বাট ভিসা করতে পারি নাই, এই জন্য হয় নাই। আমার এখন যখন ইউএসএ ছিল, তো ইউএসএটা এখনও হয় নাই। আমার যেমন সামনে ফেব্রুয়ারিতে একটা আছে, আমাদের যে ইনভেস্টার সার্জারিতে ইউএস ইমার্শন হয় প্রতি বছর একটা। সো এই বছর ওপেন এআইতে নিয়ে যাচ্ছে, নোশনে নিয়ে যাচ্ছে। সো ইটস লাইক এ গ্রেট থিং, গেট টুগেদার, বিভিন্ন জায়গায় যাবো। আমার বিগেস্ট টেনশন কি, ভিসা হবে কিনা। সো এইটা একটা প্যারা, রাইট? মানে এভরিথিং ইজ সর্টেড, বাট কান্ট্রির অ্যাক্সেস দিবে কিনা, এইটা একটা প্রবলেম। ঠিক একমাত্র নাকি বাংলাদেশের? বিকজ আমার যখন সেকেন্ড পাসপোর্টের কথা মনে হয়, আমার সবসময় মনে হয়েছে যে তখন অবশ্য আমি যখন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের ভিসা করানোর চেষ্টা করতাম, আমার তখন আরও ইজি ছিল মনে হয় আমার, এবং আমি তখন এমন কোনো আহামরি দেশে যাইতে চাইতাম না। সো আমার ওই ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড এইসব জায়গায় যে ভিসা পাইতে তেমন কোনো সমস্যা হইতো না তখনও। আমার মেইন সমস্যা এই জন্য লাগে না যে বাংলাদেশি পাসপোর্টকে ভিসা দেয় না, বাংলাদেশে থাকাটাই আমার কাছে একটা রিস্ক লাগে। নট জাস্ট এ ভিসা, পাসপোর্টের অ্যাঙ্গেল না, নর্মাল অ্যাঙ্গেল। এই যে আমরা এখন শো করে আমি যখন ফুটপাথ দিয়ে হাঁটবো তখন যে একটা বাস আমার উপর দিয়ে যাবে না, ওইটা আমার কাছে একটা ওয়ে বিগার রিস্ক মনে হয়। আমার আবার ডিফারেন্ট। আমার আবার কেন জানি বিদেশে গেলে আমার 4-5 দিনের পর থেকে আর অতটা জমে না। এখনও আমি অনেকটা হোমসিক হয়ে যাই। তো আমার জন্য আমি দেশে থাকতে চাই,
বাট আমার যে কোনো টাইমে বিদেশে আমি যাইতে পারবো, এটা কেউ প্যারা দিবে না, ভিসার হ্যাসেল নিতে হবে না, এই সুযোগটা চাই। অ্যান্ড তুমি যেটা বললা যে বিজনেস করার যদি অ্যাডভান্টেজ থাকে তাহলে তো আরও জোস। সো ওইটা আমার কাছে মনে হয় যে অনেকটুকু মানে আটকায় ফেলে। আর আমার কাছে মনে হয় বাংলাদেশে যেমন একটু আগে আমরা কথা বলছিলাম না, যে তুমি বলছিলে যে একটা স্কুল যদি এমন করা যেত যেখানে মানুষে বের হবে, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় এক্সপোজার মানুষকে ইনসেনলি চেঞ্জ করে। অ্যান্ড এক্সপোজারটা যদি মানুষ না পায়, অ্যান্ড দেশের বাইরে এক্সপোজার, আমি এক্সপোজার বলতে সেটা বুঝাচ্ছি, তাহলে না আসলে যত আমরা বলি যে ভিডিও দেখো, এটা করো, এটা করো, এখানে এটা হয়, এখানে ওইটা হয়, লাভ নাই। বিদেশে দেখে তোমার ও ওয়াও, এই এত স্মার্টলি কাজটা করা যাবে, আচ্ছা এত জোসভাবে এটা করা যায়, অ্যান্ড ইউ গেট সো মেনি আইডিয়াস, রাইট? তো আমার কাছে মনে হয়েছে যে এই একটা কারণে বাংলাদেশিরা অনেক জায়গায় না ওদের চোখ খুলেই না, বিকজ দে ওয়ার নট এক্সপোজ টু গ্রেটনেস। আমাদের বারটা যেটাকে আমরা এক্সেলেন্স ভাবি, ওটা আসলে প্রবলি মিডিওকর, রাইট? বাট দোষ না তো, আমাদের এক্সেলেন্সটাই মিডিওকর, বিকজ আমরা এক্সেলেন্সের বারটা দেখি নাই। তো কি তোমার কখনো মনে হয়েছে যে আমি সেন্ট কিটসের $1,00,000 দিয়ে একটা পাসপোর্ট কিনে সেন্ট কিটসের সিটিজেন হয়ে ওই পাসপোর্ট ইউজ করে ঘুরি? এটা আমাকে কয়েকজন আইডিয়া দিছে, so আমি এক্সপ্লোর করছি অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট আমি perplexity.com-এ যাই অনেকগুলো রিসার্চও করছি যে কোড .ai পাসপোর্ট করে এটা, হ্যাঁ ওগুলো সবগুলো জায়গায় যায় যে দেখছি যে কী কী আছে, ধরো সব কিছু কালেক্ট করে দিয়েছে। তো আমি ভালো রিসার্চও করছি। সো আমি শেষ মুহূর্তে দেখছি যে অনেকগুলো কান্ট্রিতে টাকা দেওয়া লাগে, অনেকগুলো জায়গাতে ডোনেশন দেওয়া লাগে, মানে ইনভেস্টমেন্ট আর ডোনেশন। ডোনেশন হলে তো ওই টাকা জীবনে পাচ্ছ না, ইনভেস্টমেন্ট হইলে তাহলে তোমার টাকা ওই দেশে একটু বাড়তেছে। সো কিছু এক্সপ্লোর করছি, এখনও ফাইনালাইজ করি নাই। আমি অনেকে যেটা দেখি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল বাংলাদেশ থেকে একটু ট্রিকি পুরো ব্যাপারটাই, বিকজ লিগ্যালিটির রাউন্ডে বাংলাদেশ থেকে তুমি, আমি বাংলাদেশে অনেক বড় লোক কম্পেয়ার টু মেনি, তোমার থেকে না হয়তো, বাট কম্পেয়ার টু মেনি। বাট আমার বাংলাদেশের নেটওয়ার্থ আয়ারল্যান্ডে ট্রান্সফারেবল না, হ্যাঁ 10,000 ইউরো পার ইয়ার বাদ দিয়ে। So, ওই প্রবলেমে অনেকে পড়ে যায় যে আসলে অত লিগালি নিতে পারে না। বিশাল প্রবলেম। যেমন রিসেন্টলি আই গেস যারা স্পেশালি তোমার অডিয়েন্সের মেজরিটি কিন্তু এই প্রবলেম ফেস করতেছে ফেসবুক বুস্টিংয়ের ক্ষেত্রে, গুগল বুস্টিংয়ের ক্ষেত্রে, বিকজ HTTP এখন নাই, সাপোর্ট বড় বড় ক্লায়েন্ট দিতে পারতেছে না। $10,000 ক্যাপ থাকে, $10,000 একটা বড় পেজ থাকলে ধূপধাপ 1 মাসে শেষ হয়ে যায়। স্পেশালি অনেকজন ক্লায়েন্ট সার্ভ করতো, তারা পারতেছে না। ইটস খুবই যে এই জিনিসগুলো রেস্ট্রিক্টিং লাগে যে ভাই আমার টাকা, আমি ব্যবসা করব, দেশের জন্য দেশের জিডিপিটাই বাড়বে, বাট আমি করতে পারতেছি না বিকজ অফ দিস রেস্ট্রিকশনস অ্যান্ড ওয়ে আউট নাই। তোমার মনিটারি পলিসির একটা প্রশ্ন যদি আমি করি, তোমার কি মনে হয় এটা তুমি কতটুকু ক্যাপিটালিস্ট বা কতটুকু, প্রশ্নটা আমি বলি, মনে করো তোমার টাকা, হ্যাঁ, টাকা। তুমি কিছু একটা করে টাকা পাইছো, রাইট। টাকার 3.5 লাখের পরে যায় তুমি ওই যে ইনকাম ট্যাক্স ব্র্যাকেটে ঢুকে ইনকাম ট্যাক্স দিছো সরকারকে। yeah. ইনকাম ট্যাক্স সরকারকে দেওয়ার পরে যে টাকাটুক আছে, হ্যাঁ, এইটুক তো তোমার টাকা, এইটুকুর তো আর সরকারের উপর কোনো হাত নাই। এখন এই টাকাটা মনে করো এখানে 1 লাখ টাকা হয়েছে, এই 1 লাখ টাকা যদি তুমি, না 1 লাখ টাকা না, মনে করো 15 লাখ টাকা হয়েছে, এই 15 লাখ টাকা যদি তুমি $15,000 বানাও, এবং তারপরে যদি তুমি ইন্ডিয়ায় নিয়ে যেয়ে বা আমেরিকায় নিয়ে যেয়ে খরচ করে ফেলতে চাও, সরকারের তোমাকে বাধা দেওয়ার রাইট কতটুক? টেকনিক্যালিটি তো জানি না, বাট আমাকে যদি বলো যে আমি কি চাই, আমি তো চাই যে ওটা খরচ করা, বিকজ আমি বাংলাদেশে লিগাল ওয়েতে টাকা কামাইছি, আমি ট্যাক্স ফাইল করছি, এবং ট্যাক্স ফাইলে আমার ট্যাক্স ব্র্যাকেটে একদম হাইয়েস্ট ইয়েতে থ্রেশহোল্ডে যায় 25% করে ট্যাক্স দিয়ে আমি ক্লিন করছি, পুরোটাই ক্লিন। সো আমার লিগাল মানি ফুললি ট্যাক্স দেওয়া আছে। এখন তো আমি করতেই চাই যে আমার যদি বিদেশে যাই, কেন না? সো আমার প্রবলি বাইরে কিছু একটা কিনতে ইচ্ছা করছে, আমি তো ক্যাপড, আমার ক্রেডিট কার্ডও ক্যাপড, আমি টাকা তো নিয়েও যেতে পারতেছি না, সো আমি তো রেস্ট্রিক্টেড, রাইট? সো আমার কাছে মনে হয় যে এই অপশনটা থাকলে তো ভালোই হইতো, ওয়াই নট? অ্যান্ড কোনো একটা টাইমে যদি মনে করো বাইরের দেশে, আমি দেখছি আমার অনেক বিদেশের ফ্রেন্ড, ওদের না একটা কালচার আছে, এই যে সামার ভ্যাকেশনে বা ডিসেম্বর ওরা 1-2 মাসের জন্য বিদেশে থাকে, এটা খুবই নর্মাল একটা বিষয়। এবং অনেকের ওইখানে জায়গায় একটা গাড়িও আছে, ওখানে যে একটা গাড়ি কিনছে, কোনো বাইরের গাড়ির তো এত ট্যাক্স নেই, খুব সস্তা, কিন্তু আমাদের বাংলাদেশ থেকেও যারা যায় গাড়ি কিনে সবার আগে যায়, গাড়ি কিনছে নিজেও 2 মাস ইউজ করে, বাকিটা রেন্টে ফালায় দেয়। এখন আমি তো এই কাজটা করতে পারছি না, বিকজ আমি তো অ্যাটলিস্ট গাড়ির দাম $10,000 থেকে তো বেশি, আই কান্ট ডু দ্যাট, রাইট? তো মাঝে মধ্যে ওইখানে যায় দেখে মনে হচ্ছে না ওদের লাইফস্টাইলটা অনেক লিবারেটিং, এবং যেটা বললাম এটা ওদের এক্সপোজার গেইন করার ক্ষেত্রে অনেক হেল্প করে। আমার কাছে এই রেস্ট্রিকশনটা অনেক প্যারা লাগে, এবং যেখান থেকে জমা মনে হয় আই উইশ আই হ্যাড লাইক অ্যান আইরিশ পাসপোর্ট, যেখানে এসে যাচ্ছি চিল 2 মাস। আমি যেমন কখনো চিন্তা করি না, আমার মাথাও যেমন আসে, আমি বলার সময় মনে হলো, বাট আমি না লাইফে কখনো চিন্তা করি নাই যে অন্য একটা দেশে যাই 2 মাস থাকবো, বিকজ ইন মাই মাইন্ড ইটস নট পসিবল, বিকজ 2 মাস থাকতে তো $10,000 বেশি লাগবে, আমি থাকবো কেমনে? সো ইটস নট পসিবল। হ্যাঁ, এই জিনিসটা আমাকে অনেক কষ্ট দেয় যে
একজনের নিজের টাকা, সে যদি ট্যাক্স টুক্স দেওয়ার পরে যেটুক বাকি থাকে সেটুক, তারপর আমার মনে হয় যে মেবি আমি অনেক বেশি জোর ওখান দেখে হয়ে যাচ্ছি রাইট উইং। হ্যাঁ বাট আই আন্ডারস্ট্যান্ড গভর্নমেন্ট কেন করে। এখন যেটা হয়েছে যে অনেক কিছু দেখার পরে বুঝছি যে কেন হয়েছে, বিকজ বাংলাদেশে যেই পরিমাণ টাকা পাঠানো হয়েছে দেশের বাইরে এভাবে তো নেয় নাই তোমার তাদের ওয়েতে উলফ অফ ওয়াল স্ট্রিটে যখন গায়ে বাইধা টাকা নিত, ওভাবে তো নেয় নাই। সবাই যে এলসি খুলছে, তারপর ট্র্যাডিশনাল ওয়েতে নিছে, এমন না যে ক্রিপ্টো দিয়ে নিছে। বাট ওই যে মানুষজন যেটা হয়েছে আমি দেখছি যে ছোটোখাটো পলিসিতে লিওয়ে দিতে ভয় পায়, বিকজ ও জানে না যে এই পলিসি লিওয়েতে কি কি খারাপ কাজ হয়ে যাবে, যেটার কারণে দেখবা বাংলাদেশ ইভেন ছোট এক্সাম্পল লাইক স্কুলগুলোতে কম্পিউটার ঢোকার সময় ফার্স্ট ব্যারিয়ার কী ছিল, কম্পিউটার কী করবে। ইন্টারনেট ঢোকার পর ফার্স্ট ব্যারিয়ার কী ছিল, ইন্টারনেটে কী করবে। সো এভরি টাইম সাম নিউ থিংস কাম ইন, আমরা কিন্তু অনেক রেস্ট্রিকটিভ। অ্যান্ড ইফ ইউ সি বাইরের দেশের থেকে আমাদের রেস্ট্রিকশনটা প্রায় 5 থেকে 10 বছরের। এখন যেমন এখন এই এরাটা ইজ এআই এর, রাইট, যে হ্যাঁ এডুকেশন এআই কতটুকু ইউজ করবে করতেই হবে। লাইক কম্পিউটার যেমন ঢুকে গেছে, মোবাইল ঢুকে গেছে, ইন্টারনেট ঢুকে গেছে, এআই ঢুকে যাবে। বাট শুরুর পার্টটাতে না আমরা ওই 0 to 1 স্পেসে খুবই একটু রেস্ট্রিকটিভ, একটু না ভালো রেস্ট্রিকটিভ। এটা প্যারা, আর এটা আর্লি অ্যাডাপ্টারদের জন্য অনেক প্যারা। যারা আর্লি অ্যাডাপ্টার ওদের জন্য এই জিনিসটা একটু ফ্রাস্ট্রেটিং যে কেন না, রাইট, বাট দ্যাটস হাউ ইট ইজ। বাংলাদেশে অনেক দিন রেডিট বন্ধ ছিল অ্যাজ আ পর্নোগ্রাফি ওয়েবসাইট হিসেবে। হ্যাঁ ওই লিস্টেড ছিল। বাট যারা রেডিটার আর্লি অ্যাডপ্টার, বাংলাদেশে কিন্তু প্রচুর ফ্যান আছে রেডিটের, পাগলা ফ্যান। মানে আমার এক ফ্রেন্ডও আছে যে ও অন্য কোথাও যায় না, ও জাস্ট রেডিট যায়। বাংলাদেশে কিছু মানুষ যেমন টুইটার অনেক ইউজ করে, রেডিটও অনেক ইউজ করে। সো ওদের জন্য জাস্ট ইমাজিন হাউ ডিফিকাল্ট, ওর টোটাল লাইফ 24/7 ভিপিএনে চলতে হচ্ছে। ওকে, একটু আগে যে আলাপ করতেছিলাম পডকাস্ট শুরুর আগে, যে স্কুল এরকম যদি হতো যে একটা বিল্ডিং, যে বিল্ডিংটাকে আমি একটা স্কুল হিসেবে বানিয়েছি, একটা ফিজিক্যাল বিল্ডিং যেখানে মানুষ ঢুকতেছে সকালবেলা বাচ্চা কাচ্চা, এবং আমি পুরা এনভায়রনমেন্ট কন্ট্রোল করতে পারতেছি, কী শিখাচ্ছে থেকে কী করতেছে, পাশের বাচ্চার সাথে কী করতেছে, পুরো এনভায়রনমেন্ট আমি কন্ট্রোল করতে পারছি, আর বিকালবেলা চলে যাচ্ছে বাচ্চা, তাহলে আমি একটু হোপফুল হতাম। বাট ওটা যেহেতু করা সম্ভব না, সো সেকেন্ড বেস্ট অপশন আমার মনে হয়েছে যে তাহলে কি শুড আই ডু সামথিং অনলাইনে, যেগুলো আর কি আমরা অনেক করছি, তুমি আমার থেকে আর অনেক বেশি করছো, যে অনলাইনে কিছু শেখানো। আমি কখনো বাচ্চাদের কিছু শিখাইনি, তোমরা অনেক শিখাইছো। সো তখন আমি অনলাইনের দুনিয়ায় যাব নাকি। তখন আবার আমার মনে হয়েছে যে আমি যা করতে চাচ্ছি সেটা অনলাইনে করাটা ইকোনমিক্যালি আমি কোনোভাবে মিলাইতে পারিনি। তো আমি পুরো প্রবলেমটা তোমাকেও বলি, ওনাদেরও বলি যারা শুনতেছে, এবং তারপর তুমি দেখো তুমি কোনো সলিউশন দিতে পারো নাকি। আমি চাই একটা বাচ্চা এমন এমন জিনিস শিখবে যেই জিনিসগুলো তার অনেক কাজে আসবে। ফর এক্সাম্পল, আমি চাই বাচ্চা কোডিং শিখুক স্কুলে, আমি চাই বাচ্চা দাবা খেলা শিখুক, আমি চাই বাচ্চা আর্টের কোনো একটা কিছু শিখুক, ধরো বা জেনারেটিভ এআই শিখুক, এই টাইপ জিনিসপত্র শিখুক আমি চাই। এখন সব কিছু তো আমি শিখাইতে পারবো না, কারণ সব কিছু আমি পারি না। সো ধরো আমি চেস শেখানোর জন্য একটা গ্র্যান্ড মাস্টার হায়ার করলাম যে চেস শেখাবে। এখন আমি যদি 2000 বাচ্চার 1000 বাচ্চা যদি হয়, আমি বাচ্চাদেরকে রেকর্ডেড ক্লাস দিতে সাহস পাচ্ছি না, বিকজ আমার মনে হয় না যে 5, 10, 15 বছরের একটা বাচ্চা রেকর্ডেড ক্লাস দেখে অনেক কিছু শিখতে পারবে, বা আনলেস আনটিল এটা শার্ক ডুডুডুর মতো, হ্যাঁ যেটা ইউটিউবে দেখে ওই লেভেলের অ্যাডিকটিভ কিছু যদি। এখন সো ওটা আমি রেকর্ডেড ক্লাস দিতে পারতেছি না, আমাকে লাইভ দিতে হচ্ছে। এখন এরকম 1000 বাচ্চাকে শেখানোর মতো, 1000 বাচ্চাকে তো আমি একসাথে শিখাবো না। 1000 বাচ্চাকে একসাথে শেখানো আর একটা লাইভ ভিডিও দেখা দাও, একটা রেকর্ডেড ভিডিও দেখা দাও, একই কথা। কারণ 1000 বাচ্চার সাথে তো একজন ইনস্ট্রাক্টর কমিউনিকেট করতে পারতেছে না। সো হাইয়েস্ট 40 জন থাকবে এক ক্লাসে, তাও আমার মনে হয় অনেক। 10 জন থাকলে হয়তো ভালো হতো। সো 10 জন যদি থাকে তাহলে 1000 বাচ্চার জন্য আমার 100 চেস ক্লাস লাগতেছে। এখন একজন গ্র্যান্ড মাস্টার তো 100 চেস ক্লাস সপ্তাহে নিতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। সো একজন গ্র্যান্ড মাস্টার ধরো বছরে 100 নিতে পারে নাকি, গ্র্যান্ড মাস্টারের তো আরও কাজ আছে, সে তো গ্র্যান্ড মাস্টার হয়েছে ক্লাস নেওয়ার জন্য না। সো কোনোভাবেই জিনিসটা মিলতেছে না, যেখানে আমি একটা বাচ্চার জন্য ভালো একটা কিছু ডিজাইন করতে চাচ্ছি এবং আমি জিনিসটা খাতা কলমে মিলাইতে পারতেছি। তো কোনোভাবেই জিনিস হচ্ছে না, এবং ঘুরে ফিরে আমি ওই স্কুল একটা বিল্ডিং হবে ওইটাই ফেরত আসতেছি। এটা তো একটা বিশাল একটা রেস্ট্রিকশন, তো ইকোনমিক রেস্ট্রিকশন, রাইট? বিকজ বাংলাদেশে মানুষের উইলিংনেস টু পে ফর আ থিং যেটা ওর ডিরেক্ট নিড না, এটা একটা ওয়ান্ট, সেক্ষেত্রে অনেক কম। এবং এই জিনিসটাও ঢাকার মধ্যে আমরা জিনিসটা আরও দেখতেছি যখন আমরা অফলাইন সেন্টারগুলো খুঁজতেছি। ঢাকার মধ্যে একটা অফলাইন সেন্টারে আমাদের যে প্রাইস পয়েন্ট থাকে ঢাকার বাইরেও কিন্তু এটা না। তো তুমি তো সারা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছো, রাইট, নট জাস্ট ঢাকা। সো ইটস অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যেমন বাইরের দেশে সিঙ্গাপুরে যেরকম অনেক বড় বড় এডটেক কোম্পানি আছে, ওরা কি করে, বিশাল বড় সেন্টার এবং পুরো সেন্টার জুড়ে খালি টিচারই আছে।
ওরা অনলাইনেই ক্লাস নেয়, বাট ওয়ান অন ওয়ান ক্লাস নেয়, বিকজ দ্য উইলিংনেস টু পে ইজ হায়ার। পার ক্লাসে টিচার পায় হলো 1500 টাকা, না 1500 টাকা না, 1500 টাকা লোয়েস্ট, স্টার্টস ফ্রম 1500 টাকা। 1500 টাকার থেকে 5000, 10,000, 15,000 পর্যন্ত, ডিপেন্ডিং অন দ্য ক্লাসেস, একজনকেই পড়ায়, এবং পিপল আর উইলিং টু পে 1500 টাকা। বাংলাদেশে যদি আমাদের ইউনিট ইকোনমিক্স বলি, আমরা যখন লাইভ ক্লাসগুলো নিই, এক একটা ক্লাসে একটা বাচ্চাকে পে করতে হয় 40 থেকে 50 টাকা। সেটাও কিন্তু অনেক এক্সপেন্সিভ রেঞ্জে হয়ে যায়। সবাই ক্লাসে কতজন থাকে? একটা লাইভ ক্লাস 1000-এর থাকে, মানে একটা ক্লাসের একটাই লাইভ ক্লাস হয় আর কি, মানে ক্লাস 6 বা 7, 8, 9, 10 এরকম একটাই সেশন হচ্ছে। সো ওই যেই অ্যামাউন্টটা পে করে, লেটসে বছরে 12,000 টাকা বা 15,000 টাকা, ডিভাইডেড বাই জাস্ট লাইভ ক্লাস, আমি ধরে নিচ্ছি আমার অন্য বাকি সব সার্ভিসেস আর কমপ্লিটলি ফ্রি, মানে একদম ম্যাথের খাতিরে, তাহলে পার ক্লাস পরে 40 থেকে 50 টাকা। সো ইমাজিন 40 থেকে 50 টাকা, তার মানে উইলিংনেস টু পে, কম্পেয়ার টু যদি ওয়ান অন ওয়ানে যেতে চাও 1500 টাকা। সো হয় না, মিলানো যায় না। যদি 10 জনের একজনও পে করতে যায়, 10 জন মিলে একটা, তাও কিন্তু 150 টাকা, মানে 1500 টাকা 10 জন দিয়ে যদি ভাগ করো তোমার ক্যালকুলেশন অনুযায়ী, ওইটাও কিন্তু কারেন্ট মার্কেট প্রাইসের থেকে, বা আমাদেরটাকে মার্কেট প্রাইস ধরলে তার 3 গুণ ডিফিকাল্ট। এই সেম প্রবলেম কিন্তু বড়দের একাডেমিয়াতেও আছে। তুমি দেখো যে আমি যেরকম একটা মহান বিবিএ ডিগ্রি নিছি, এবং আমি আমার দুজনই মহান বিবিএ এই মহান ডিগ্রি বিবিএ হোল্ডার না, এই মহান বিবিএ ডিগ্রি হোল্ডারদের যারা শিখাইছে, তারা কর্পোরেট জবে ভালো করে, এটা গত পরশুদিন ববি হাজ্জাজ বলে গেছে, উনি টিচার, আমার টিচার ছিল। সো উনি বলে গেছে যে মেইন সমস্যা যেটা, সেটা হলো গিয়ে অনেক ভালো যারা, তারা টিচার হইতে চায় না, কারণ তারা কর্পোরেটে 10 লাখ 12 লাখ পাচ্ছে। সো এর পরের যারা মাঝামাঝি, এরা আবার সবাই ভাবতে পারে শুরুতে 10 লাখ 12 লাখ পাচ্ছে, কিন্তু পায় ইভেনচুয়ালি যারা অনেক ভালো, তারা অনেক ভালো ইভেনচুয়ালি, যে একদম ক্যারিয়ারের লাস্ট স্টেজে, এটাও বলে দেওয়া উচিত। আর আবার লোকজন ভুল স্বপ্ন দেখা শুরু করবে, কারণ যে চাকরিতে শুরুই হবে 10 লাখ টাকা দিয়ে, এটা ঝামেলা। যারা অন্য অনেক কিছু পারতেছে না, তারা হয়তো যায় বিবিএ, তারা টিচার হচ্ছে, টিচারদের মধ্যে যারা কিছু পারতেছে না, তারা বিবিএ টিচার হচ্ছে, এবং সেই বিবিএ টিচাররা তখন ঠিক আছে। এই সেম প্রবলেম, যেভাবে আমি 101 চেস ইনস্ট্রাক্টর দিতে পারবো না, এবং আমি জানি না এই কারণেই নাকি তোমার অনেক টিচার, 10 মিনিট স্কুলের অনেক টিচার কিন্তু স্টুডেন্ট ছিল, এখনো আছে। So, মানে তারা themselves are students, তাই না? সো তোমার পক্ষেও তো সম্ভব না যে একটা ম্যাথ পিএইচডি কে প্রত্যেক স্টুডেন্ট, সম্ভব না, ইকোনমিক্স মিলে না। তো তাইলে ভালো জিনিস শিখাবো কিভাবে আমরা? উই অ্যাজ এ কান্ট্রি, আমরা এখনও যেটা বললাম, নিড থেকে ওয়ান্টেড লেভেলে যাইনি। যেমন খুবই ইন্টারেস্টিংলি, আমি আমার ওয়াইফের সাথে 2 দিন আগে এটা ডিসকাস করতেছিলাম। জাপানে একদম বাচ্চাকাল থেকে ওদের হেলথ নিয়ে অনেক কনসিয়াস থাকে। সো আমরা বেসিক্যালি ডিসকাশনটা শুরু হয়েছিল, আমরা এখন হেলথ নিয়ে অনেক কনসিয়াস। সো আমার একটা রানিং ট্রেনার আছে, ওর একটা ইয়োগা ট্রেনার আছে, জিম করে, এখানে জিমের ট্রেনারদের কাছ থেকে আমরা রেগুলার, মানে জিমের ট্রেনার কাছে আমরা কোয়েশ্চেন করতে থাকি, এটা কেন, এটা কেন, এটা কেন, নাহলে তো সবাই বলে মামা মারেন, খুব ভালো লাগতেছে। সো দেন উই স যে আমাদের বাচ্চাকাল থেকে না কখনো আমাদেরকে বলা হয় না যে ফিজিক্যাল ফিটনেস ইজ আ থিং। আমরা খেলে গেছি, বাচ্চাকে বলছে তাড়াতাড়ি বাসায় আয়, নেভার হ্যাপেন। জাপানে বাচ্চাদের থেকে একদম 2-3 বছর বাচ্চা থেকে শুরু করে ওদের ফিটনেস লেভেল দেখা হয়। অ্যান্ড আই থিঙ্ক ইউ হ্যাভ সিন দ্য ভিডিওস, যে যে টেবিল টেনিস খেলবে বাচ্চাকাল থেকে টেবিল টেনিস প্র্যাকটিস করতেছে, যে তাইকোয়ান্ডো করতেছে সারাদিন। ইটস ভেরি ইন্টারেস্টিং, এটা বাংলাদেশে কোথাও নাই। সো আমার চিন্তা হলে এরকম যদি একটা সেন্টার থাকতো, স্বপ্ন দেখছি আর কি, যে এরকম বড় একটা জায়গা, এরকম রুমে এরকম বড় বড় ক্লাসরুম থাকে, যেতে তাইকোয়ান্ডো, চেস, এটা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকবে, অ্যান্ড তুমি যেটা চুজ করবা তুমি ওটা ক্লাস করবা রেগুলারলি, এটা এতে। অ্যান্ড দেন আমরাও ইন্ডো ইকোনমিক্স মেলানোর চেষ্টা করছি, খুব একটা চেষ্টা করে চ্যাটজিপিটিকে বলছি এরকম হলে মিলাই দেওয়া আর কি। তারপরে দেখি যে বাংলাদেশের ইয়েতে হয় না, আনলেস সামডে মনে করো যে বিশাল একটা কংগ্লোমারেটের মালিক, তারও এই এক্স্যাক্ট স্বপ্নটা সে দেখছে, তাকে যে আমি পিচটা করছি, তার একটা বিশাল জমি আছে, মামা নাও তুমি চালাও, এটা দরকার। এই স্বপ্ন আমার বাচ্চাকালে ছিল, বুঝছি। আমি যখন টেলিভিশন শুরু করছিলাম 14 সালে, আমি অলওয়েজ স্বপ্ন দেখতাম যে এরকম খুব বড়লোক কেউ একজন আসবে, যে এক্স্যাক্টলি আমার স্বপ্নটাতে বিশ্বাস করবে এবং টাকা দিয়ে দেবে। এই স্বপ্নটা আসছিল খান একাডেমি থেকে, ওই যে গল্পটা বলছিল না, যে বিল গেটস ওকে টাকা দিছিল। সো দ্যাটস হাউ। তো আমার কাছে মনে হয় যে অনেক সময় ভিডিওতে আমরা যেসব কথাবার্তা বলি, ওগুলো মানুষকে আসলে স্বপ্ন দেখায় ফেলে। অনেক সময় ওইটার আমরা অডসটা বলি না, ইজ 1 in a million। এইটা একটা ঝামেলা। ট্রু। এখন বাচ্চা কাচ্চাদের নতুন শিক্ষা কারিকুলামে যা শেখানো হয়, বা টু সাম এক্সটেন্ট পুরানো শিক্ষা কারিকুলামেও যা শেখানো হইতো, সেটা নিয়ে তুমি কতটুকু হ্যাপি? যদি অনেক হ্যাপি না হও, তাহলে তুমি ওটা বাচ্চাদেরকে আরও শিখতে হেল্প করে, ডু ইউ থিঙ্ক ইউ আর পার্ট অফ দ্য প্রবলেম? ওয়েল, আমি তোমার একটা প্রেক্ষাপট বলি। লেটস সে 2020 সাল, কোভিড। একটা স্টুডেন্ট ক্লাস 4-এ পড়ে, পুরো বছর গেছে, স্কুল করা নাই, পরীক্ষা দেয় নাই, কিছু পড়ে নাই, ক্লাস 4 চলে গেছে। 21 সালে কিন্তু স্কুল টুল খুলে নাই, গন। ক্লাস 5-এ পড়তেছে,
22 সালে এসে স্কুলে ঢুকছে, ও ক্লাস 6-এ, 4 পড়ে নাই, 5 পড়ে নাই, ওর কিন্তু বেস নাই। ক্লাস 6-এ উঠছে, নতুন কারিকুলাম, একটা এক্সপেরিমেন্টাল গেম শুরু হইলো। নতুন এক্সপেরিমেন্টাল গেমে টিচাররাও কনফিউজড, প্যারেন্টসও কনফিউজড, স্টুডেন্ট তো আরও কনফিউজড, পরীক্ষাও হচ্ছে না। সো ওর মধ্যে পরীক্ষা কিন্তু 2 বছর নাই, এবছরও নাই। 6 থেকে 7-এ আসলো, নতুন কারিকুলাম স্টেবল হইলো। ফার্স্ট টাইম ষান্মাসিক পরীক্ষা দিতে গেল জুন মাসে। দেশের প্রেক্ষাপটের কারণে ষান্মাসিক পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল, ও কিন্তু কোনো পরীক্ষা দেয় নাই। নভেম্বর ডিসেম্বরে আসে ওর ফাইনাল একটা পরীক্ষা হইলো, যেটার নতুন কারিকুলামের বইয়ের উপরে কিন্তু পুরনো কারিকুলামের স্টাইলে একটা মিক্সড পরীক্ষা, তুমি বুঝতেছো? নতুন কারিকুলামের বই, পুরনো কারিকুলামের স্টাইল। অ্যান্ড দেন ওই ছেলেটা ক্লাস 8-এ উঠবে এই 2025 সালে, অ্যান্ড 2012 সালে কারিকুলামের বই আবার পড়া শুরু করবে। না ইম্যাজিন, ক্লাস 4 পড়ে নাই, 5 পড়ে নাই, 6-7 এক্সপেরিমেন্ট গেছে অ্যান্ড একটা উইয়ার্ড স্ট্রাকচারে গেছে, অ্যান্ড দেন হি গোজ ব্যাক টু দ্য ওল্ড কারিকুলামের বই। ইউ গাইজ জাজ কি অবস্থা, কি হইলো ব্যাপারটা, এটা শোনার পরে ইফ ইট মেক সেন্স। সো এটা একটু স্যাড রিয়ালিটি। এখন কাকে দোষ দিব? বাট এইটা করলে কি ওকে না, ট্রু, বাট আমরা কি বাচ্চা কাচ্চাগুলাকে আমরা যা শিখাইতে চাই বা যা আমরা জানি শিখলে ভালো হবে ওইটা শিখাইলে বেটার হইতো না দেন একাডেমিক পড়াশোনা শেখানো? দ্য প্রবলেম ইজ, তুমি ইনফ্রাস্ট্রাকচারের বাইরে যায় কোনো একটা কিছু শেখানোর যদি চেষ্টা করো, দিস উড বি 10x মোর ডিফিকাল্ট দেন ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে কোনো কিছু আমি শেখানো। কোয়েশ্চেনটা অন্যভাবে করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। একটা ক্লাসের 7-এর বাচ্চাকে 10 মিনিট স্কুলের সমাজবিজ্ঞান শিখানোর থেকে ওই 7-এর বাচ্চাটাকে যদি আমরা জেনারেটিভ এআই শিখাইতে পারতাম 10 মিনিট স্কুল দিয়ে, তাইলে কি ওই বাচ্চাটার জন্য ভালো হইতো না খারাপ হইতো? যদি দুইটাই বলো তাহলে অফকোর্স ভালো হইতো। যদি ইফ ইটস এ বাইনারি কোয়েশ্চেন যে এইটা বাদ দিয়ে এটা করতে হবে, তাহলে হইতো না, তাহলে হইতোই না, আসলে পসিবলই ছিল না। বিকজ জেনারেটিভ এআই যদি শিখাইতে যাইতাম অ্যান্ড আমি বলতাম যে আমি আর একাডেমিক কারিকুলাম পড়াচ্ছি না তোমাকে, তাহলে আমাদের কোনো স্টুডেন্টই পাইতাম না। পে করা তো দূরের কথা, স্টুডেন্টই পাইতাম না। আর দ্বিতীয় কথা হলো, আমরা যখন পড়াই আমরা কিন্তু ধরে নেই যে আমরাই প্রাইমারি, যদি আমরা প্রাইমারি না, স্কুল ইজ প্রাইমারি, বাট আমরা যখন পড়াই আমরা ধরে নিই কিন্তু প্রাইমারি, বিকজ উই ওয়ান্ট টু টিচ ইন আ সার্টেন ম্যানার, যেই ম্যানারে প্রবলি ওর লার্নিংটা বেটার হবে। অফকোর্স যে কোনো লার্নিং প্ল্যাটফর্মে এটা ক্লেম করার চেষ্টা করে, বাট ওই তো। সো ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড মেবি, বাট ইন রিয়ালিটি পাইতামই না। কখনো কি এরকম হবে তোমার মনে হয়, যখন আমরা পুরাপুরি আমেরিকায় টু সাম এক্সটেন্ট, যেটা এখন আমরা দেখতেছি যে অনেকে বলতেছে না যাও না কলেজে, কী হয়, কোনো সমস্যা নেই কলেজে না গেলেও, আমাদের কি কোনো এক সময় এরকম আসবে যখন আমরা এইচএসসির পরে আর ইউনিতে ব্যাচেলার্স করতে যাবো না? ইয়েস, আই থিঙ্ক সো, বিকজ বাইরের দেশে তো এটাই, ইউএসএ তো আন্ডারগ্র্যাড কেউ না করলে তাকে এত অসম্মানের দৃষ্টিতে দেখে না বাংলাদেশে যতটা দেখে। ট্রুথ বি টোল্ড, এটা আমি বাইরের দেশে যেয়ে খেয়াল করছি যে এগেন অনেক পরিচিত ফ্রেন্ড যারা স্টার্ট আপ ফাউন্ডার অ্যান্ড অল, ড্রপ আউটও না। তাই আমি ও তাহলে ড্রপ আউট না, আই নেভার রিয়েলি স্টার্টেড। ও আচ্ছা, দ্যাটস আ থিং, মানে তুমি এইচএসির পরে ইউ ক্যান চুজ নট টু স্টার্ট। এটা আমার মাথায় ছিল না, পরে দেখলাম ড্রপ আউটের থেকে বেশি হইলো যে স্টার্টই করে নেই, অ্যান্ড ইটস অল রাইট। আর তার আগে আমার কাছে মনে হয়েছে আরও দুটা জিনিস হবে। আমার কাছে মনে হয়েছে যে এক, ডিগ্রি ডিভ্যালুয়েশনটা আগে হওয়া লাগবে, তারপরে আস্তে আস্তে এই জিনিসটা শুরু হবে। ডিগ্রিটা আগে যখন ডিভ্যালুড হবে তখন জিনিসটা হবে। আর আমার কাছে আরও একটা জিনিস মনে হয় যে পার্সোনালাইজেশনের যে স্কেলটা শুরু করছে এআই, এইটা আমার কাছে মনে হয় যে টিচারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মানে আগে আমরা কি ভাবতাম, ওয়ার্ল্ডের বেস্ট ম্যাথ টিচারকে সবাইকে যদি পড়াইতে হয় তাহলে বেস্ট ম্যাথ টিচারকে অনলাইনের মাধ্যমে সবাইকে পড়াইতে হবে, অ্যান্ড দের উইল বি সাপোর্টিং এলিমেন্টস যেটা থ্রুতে আমরা পার্সোনালাইজেশন এনশিওর করব। আমার কাছে মনে হয় যে জানি না কয় বছরের মধ্যে হবে যে টিচারটাই এআই হবে। বিকজ আমি রিসেন্ট টাইমসে আমার চ্যাট জিপিটিতে এখন টাইপ করি না, ওর সাথে ডিরেক্টলি কথাবার্তা বলি। সো আমি ওই দিন সব থেকে বড় খটকাটা লাগছে যেই দিন চ্যাট জিপিটি আমার সাথে বাংলায় কথা বলা শুরু করছে, মানে বাংলায়। আই ওয়াজ জাস্ট ট্রাইং টু টেস্ট যে আচ্ছা, ইংলিশ সেন্টারে আমাদের 12টা ল্যাপটপ আছে, পিসি আছে, আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য হেডফোন। তো আমি এমনিই চিন্তা করলাম আচ্ছা চ্যাট জিপিটি যদি দিয়ে রাখি, ওর স্পিকিং টেস্টটাকে যদি অটোমেট করা যায়, ও যে চ্যাট জিপিটিকে বলবে আগে থেকে আমি জিপিটি বিল্ডারে সেট করে রাখবো যে ওয়েলকাম টু 10 মিনিট স্কুল ইংলিশ সেন্টার, তারপর কথা বলবে। তা আমি চিন্তা করলাম বাট ইংলিশে কথা বলতে হবে, আই উইশ বাংলায়ও বলতো, ইংলিশে হেল্প করতো, তাহলে তো খুব মজা হইতো। যেন আমি কথা বলার জন্য আরে পারে কিছু কলকাতার একটা অ্যাকসেন্টে কথা বলে,
হালকা কিছু শব্দ লাইক স্বাচ্ছন্দ্য বোধে যায় ওকে স্বাচ্ছন্দ্য বোধ করে দেয়। দের আর ফিউ থিংস যেটা ডেটা সেট আরও বড় হলে ঠিক হয়ে যাবে। অ্যান্ড ওয়াও, এটা পসিবল। অ্যান্ড তাহলে ওকে যদি আমি ট্রেন করি, ও তো এক্স্যাক্টলি যেই রেসপন্স পাচ্ছে ওই বাচ্চার লেভেল এবং আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী ডিফিকাল্টি সেট করে পড়াইতে পারবে। সো এটা আসলে খুব বেশি দূরে আমার মনে হয় না, ট্রুথ বি টোল্ড, যদি সাবজেক্টের স্পেসিফিক জনাটা সেট করে দিয়ে যাওয়া যায়। অ্যান্ড ক্লাস 1 থেকে 12 তো স্পেসিফিক, রাইট? তোমাকে একটা পার্টিকুলার টপিকই পড়াচ্ছে, মোশন পড়াচ্ছে, গতি পড়াচ্ছে, ক্যালকুলাস পড়াবে, দ্যাটস ইট। আমার মনে হয় ওই দিনটা আরও তাড়াতাড়ি চলে আসবে। ডিগ্রি ডিভ্যালুয়েশন যখন হবে বললা, তুমি তোমার আশপাশে যেহেতু তুমি স্টার্ট আপ সিনে অনেক ইনভলভ, সবাই তোমাকে চিনা, তুমি সবাইকে চিনা, ডিগ্রি ডিভ্যালুয়েশন কি হচ্ছে আদৌ? যেই রেটে আমরা এক্সপেক্ট করছি ওই রেটে হচ্ছে না। সো এটা আমি যখন ছোট এমপ্লয়ার ছিলাম, যখন আমি মনে করি শুধুমাত্র পার্ট টাইমার্স নিতাম, তখন কথা যদি চিন্তা করি, আমি কিন্তু এইচএসসি পাস ইউনিভার্সিটিতে পড়ে এরকম কাউকে হায়ার করতাম না। সবসময় তাকে হায়ার করতাম যে একটা ইউনিভার্সিটিতে পড়ে, এবং তাকে হায়ার করতাম যে একটু ভালো ইউনিভার্সিটিতে পড়ে, রাইট? সো ভালো ইউনিভার্সিটিতে পড়াটা ওয়াজ আ প্রক্সি টু নো যে ও কতটা স্কিল্ড। বিকজ একটা স্টুডেন্টকে ভালো ইউনিভার্সিটি থেকে লাইক 10 স্টুডেন্টস যা ইউনিভার্সিটিতে পড়ে না ভার্সেস 10 স্টুডেন্ট যে ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটিতে পড়া স্টুডেন্টদের থেকে নিলে ভালো স্টুডেন্ট পিক করার প্রবাবিলিটি বাড়তো, দ্যাটস ওয়াই। এখন যখন আমি একটু বড় এমপ্লয়ার হয়ে গেছি, যখন আমি ফুল টাইমার বেশি হায়ার করি, এখনও আমার হায়ারিং প্রসেসের থ্রুতে যে মানুষগুলো আসে তারা সবাই আন্ডারগ্র্যাড পাস করা। রেয়ারলি আমরা পাই যে আন্ডারগ্র্যাড প্রবলি করে নাই, খুবই রেয়ার। সো যেই পেজটা আমি হয়তো অনেক বলছি যে ডিগ্রির থেকে স্কিল ম্যাটার করে অ্যান্ড অল, বাট যখন মার্কেট থেকে মানুষ নিতে যাচ্ছি তখন আসলে দিন শেষে ওই ডিগ্রিধারী মানুষজনেরই সংখ্যাটা বেশি, ট্রুথ বি টোল্ড, যেন অনেস্ট কনফেশন। সো যেই রেটটা প্রবলি এক্সপেক্ট করছি ওই রেটটা না। আর আমি বলছিলাম যে কখন ডিভ্যালুড হবে, যখন তুমি দেখবা যে মোর অ্যান্ড মোর পিপল যারা ডিগ্রি নাই তারা ভালো করতেছে, তখন ডিগ্রি ডিভ্যালুড হবে। তৌফিক নর্থ সাউথে পড়ে, হ্যাঁ, তৌফিক সিএসিতে পড়ে, এবং তৌফিক ভিডিও সিনেমাটোগ্রাফার হাবিজাবি করে বেশ টাকা পয়সা আয় করে। হ্যাঁ, আমাদেরকে বলা উচিত তৌফিক একটা রিয়েল মানুষ এবং তৌফিক একটা রিয়েল মানুষ যে ক্যামেরার পিছনে আছে, বলে দেওয়া উচিত না, র্যান্ডম অনেক তৌফিক তৌফিকের চেহারাটা দেখা দাও। হ্যালো, তুমি সো তৌফিকের প্রবলেম হইলো, তবে তো অনেক প্রবলেম, অনেক প্রবলেম ওর জীবনে, বাট একটা মেজর প্রবলেম হলো ওর কালকে পরীক্ষা আছে, ফাইনাল সেমিস্টার ফাইনাল। এখন ও এখানে ক্যামেরা বসে বসে পডকাস্ট রেকর্ড করতেছে। এখন ওর সিএসসি কখনো কি শেষ হবে নাকি এটা ও জানে না। ও একটা প্ল্যান করতেছিল একটু আগে যে 120 ক্রেডিট যদি 120 মাসে নেওয়া যায় তাহলে ধরো মোটামুটি 15 বছরে ওর সিএসসি ডিগ্রির হয়তো অত দরকার নাই আর। এখন ওর যে অবস্থা, ও যে পরীক্ষার জন্য ওকে দুবাই থেকে শুটিং করতে ডাকে, যে আমাদের শরীরও যাইতে পারে না কারণ ওর নর্থ সাউথ ওর জন্য একটা ঝামেলা এখন ওর জীবনের, ওর ক্যারিয়ারের গতিতে। নর্থ সাউথ না থাকলে ওর জন্য অনেক ভালো হতো। তৌফিক আমাকে একটু আগে জিজ্ঞেস করতেছিল যে আমি কি অন্য কোনো ইউনিভার্সিটিতে জয়েন করব নাকি নর্থ সাউথ বাদ দিয়ে, যেখানে এত পড়াশোনা লাগবে না, অথবা ইজিয়েস্ট অপশন তো প্রবলি উড বি যে ডু বিবিএ, যেহেতু সিএসসিতে, তো অন্য কোনো ইউনিভার্সিটিতে জয়েন করবো নাকি। ও কিন্তু এখনও ভাবতেছে না যে আন্ডারগ্র্যাড না হইলেও ওর জীবন হবে। আচ্ছা, এবং বেশিরভাগ মানুষই ভাবে না, প্রিভিলেজড ক্লাস নন প্রিভিলেজ ক্লাস আরও ভাবে না, তাদের ডিগ্রির ভ্যালু আরও বেশি। বাট কেউই আসলে ভাবে না বাংলাদেশে আমার মনে হয় যে আমি অতটুকু সাহসী যে আমার আন্ডারগ্র্যাড আর লাগবে না। সবাই সাহস লাগে, সবাই প্ল্যান বি চায়, প্ল্যান বি চাই। ইয়েস, অ্যাবসলিউটলি। বাংলাদেশে এখনও ওই লেভেলে যায় নাই যে ডিগ্রি ছাড়াই ইউ হ্যাভ টু বি সুপার ট্যালেন্টেড অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ফুল ফেথ ইন ইয়ার সেলফ যে ভাই আমি ডিগ্রি ছাড়াও আমি সেলফ এমপ্লয়েড হয়ে ওই টাকাটা তুলতে পারবো। সেলফ এমপ্লয়েড হয়ে টাকাটা তুলতে পারার সাহসটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড সাহসটা তখন ওই লেভেলেও লাগতেছে যে আমি যদি কোনো কারণেতে ফেল করি আমার কিন্তু প্ল্যান বিতে চাকরিতে ঢোকা ইজ নট অ্যান অপশন। সো আমার প্ল্যান বিও হইতে হবে আরেকটা সেলফ এমপ্লয়মেন্ট। সো ওইটুকু সাহস পাওয়াটা তো আবার কঠিন। ইম্যাজিন ওই সাহসটা আমরা চাচ্ছি কার কাছে, যে একটা এইচএসসি পাস করছে, রাইট? মানে আইডিয়ালি যে আমি ঢুকবো না, ওই সাহসটা বের করাটা অনেক কঠিন আমার কাছে মনে হয়েছে প্রেক্ষাপট দেখে। যেহেতু আমি স্টুডেন্টের সাথে কথা বলি, মানে ভাস্ট মেজরিটি অফ এইচএসসি স্টুডেন্ট, তুমি যদি বলো একটা এইচএসসি স্টুডেন্টকে একটা অ্যাডভাইস দিবা, একটা ভালো অ্যাডভাইস দাও বা ওকে এখানে ঢুকতে বলো, আমি প্রবলি ওকে কথাবার্তা বলে আদর যত্ন করে প্রবলি ওকে কনভিন্স করতে পারবো। বাট একটা জায়গায় আমি কনভিন্স করতে পারবো না যে বাবা পড়াটাকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে ডু দিস, আই থিঙ্ক ইটস উইল বি ভেরি ডিফিকাল্ট। টক টু মি অ্যাবাউট দ্য ইংলিশ সেন্টার্স। 10 মিনিট স্কুল অফলাইনে কেন গেল?
ইংলিশ সেন্টার থেকে কীরকম বিজনেস হয়, কত টাকা লাভ হয়, কত টাকা লস হয়, ইংলিশ সেন্টার বানাইতে কত টাকা লাগে? হ্যাঁ, সো আমরা ফার্স্ট গেলাম হইলো মে মাসে লঞ্চ করলাম। আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে আমাদের যত স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস আছে, স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলোর মধ্যে অলওয়েজ 60% প্লাস রেভিনিউ আসতো খালি ইংলিশ থেকে। অ্যান্ড দেন আমরা সেকেন্ড একটা জিনিস দেখলাম যে ইংলিশের কোর্সগুলোতে আমাদের রিটেনশন রেট ইজ ওয়ে হায়ার অ্যান্ড রিনিউয়ালস অলসো হায়ার। মানে ইংলিশের একটা কোর্স যদি কেউ করে, ইংলিশের আরেকটা কোর্স করতেছে।